এমন সময় দড়াম করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে দরজাটা ধরে অনেক টানাটানি করলুম, কিন্তু কিছুতেই খুলতে পারলুম না। মহাক্রুদ্ধ হয়ে চিৎকার করে বললুম, কে দরজা বন্ধ করেছ? শিগগিরই খুলে দাও, শিগগিরই খুলে দাও। আমার সঙ্গে চালাকি করো না, আমার কাছে কিন্তু বন্দুক আছে, বন্দুক আছে। কিন্তু দরজা খুলল না। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ডাক বাংলো। হেমেন্দ্র কুমার রায় জন্ম 18 এপ্রিল 1888 কলকাতায়। লিখেছেন কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ এবং গোয়েন্দা গল্প। তার কয়েকটি গল্প ও উপন্যাস থেকে তৈরি হয়েছে চলচ্চিত্র, যেমন যখের ধন, সাগরদ্বীপে যখের ধন, দেশ্য খোকার কাণ্ড ইত্যাদি। হেমেন্দ্র কুমার রায়ের সাহিত্য চর্চা শুরু মাত্র 14 বছর বয়স থেকেই। তার উল্লেখযোগ্য রচনা যখের ধন, আবার যখের ধন। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ডাক বাংলো। পশ্চিমের ছোট শহর, বিশুদ্ধ জলবায়ুর জন্য বিখ্যাত। কিছুদিন এখানেই ডেরা পেতেছি। শহরের চারিপাশে নদী, পাহাড়, প্রান্তর ও অরণ্য প্রভৃতি কিছুরই অভাব নেই। একদিকে শহরের সুখ সুবিধা, আর একদিকে প্রাকৃতিক সৌন্দর্য। কাজে জায়গাটি হয়ে উঠেছিল লোভনীয়। পশ্চিম দিকে প্রান্তর, তার ওপর দিয়ে মাইল খানেক গেলেই পাওয়া যায় দূর বিস্তারী অরণ্য। এর ওর মুখে শোনা গেল বনের ভিতরে মাইল 2 অগ্রসর হলেই একটি বড় জলাশয়ের ধারে গিয়ে পড়া যায়। সেখানে নাকি জল ক্রীড়া করতে আসে বালিহাঁস ও আরও কোনো কোনো জাতের রসনারোচক পাখি। বালিহাঁসের মাংসে ভেন্ডালু বানালে বড়ই সুস্বাদু হয়। একই শীতকাল, তার ওপর বনে আছে গাছের ছায়া, সুতরাং রোদের তাপে বিশেষ কষ্ট হবে না বুঝে একদিন দুপুরবেলাতেই পাখি মারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লাম। এখানকার বাসিন্দাদের মাইল সম্বন্ধে ধারণা হচ্ছে বিদেশিদের পক্ষে বিপজ্জনক। জলাশয়ের দূরত্ব শুনেছিলাম মাত্র মাইল 2, কিন্তু অন্তত 6 মাইল পথ পার হওয়ার পরে তবেই জলাশয়ের নাগাল পাওয়া গেল। কেবল জলাশয় নয়, প্রথম দৃষ্টিতে এক ঝাঁক বুনো হাঁসও দেখতে পেলুম এবং তাক করে বন্দুকও ছুড়ল। কিন্তু তারা অনায়াসেই ছড়ার বৃষ্টিকে এড়িয়ে আকাশে বন্দুকের সীমানার বাইরে গিয়ে চক্র দিয়ে উঠতে লাগলো। আমি বোকার মতো ফ্যাল করে তাকিয়ে রইলাম। হাঁসের একটা পালকও সংগ্রহ করতে পারলুম না। আমি নাছোড়বান্ধা শিকারী, রাত্রে ভেন্ডুলে খাওয়ার জন্য বদ্ধপরিকর। সুতরাং বহুক্ষণ ধরে চলল বুনো হাঁসের পিছনে ছোটাছুটি। কিন্তু হতম্ভী, আজ ঘুম থেকে উঠে নিশ্চয়ই অজান্তে কারোর অপায়া মুখ দেখে ফেলেছি। শেষ পর্যন্ত একটা হাঁসও আমার ভেন্ডুলের উপকরণে পরিণত হতে রাজি হলো না। বৈকাল, সূর্য হেলেছে পশ্চিমে। অরণ্যের বেলা শেষের অন্ধকার নামে তাড়াতাড়ি। এই বেলা বাড়িমুখ না হলে বিপদের সম্ভাবনা। চটপট পা চালিয়ে দিলুম। কিন্তু আধা ঘন্টা ঘোরাঘুরির পরেই আবিষ্কার করলুম একটি প্রাণ জল করা প্রাজ্জ্বল সত্য। আমি পথ হারিয়েছি। অচেনা গভীর বনে সন্ধ্যের মুখে পথ হারানো যে কি ভয়ানক ব্যাপার, ভুক্তভোগী ছাড়া আর কেউ তা বুঝতে পারবেন না। অন্ধকার হওয়ার আগেই এক জায়গায় একজোড়া ভাল্লুকের দেখা পেয়ে আসন্ন বিপদের গুরুত্বটা আরও ভালো করে হৃদয়গম করতে পারলুম। ভাল্লুকের ওপরওয়ালাও হতে পারে। বনে এমন বদমেজাজি জানোয়ারও যে আছে সে বিষয়ে সন্দেহ নেই। আমার সম্বল তো একটা এই পাখি মারা বন্দুক মাত্র। ব্যস্ত হয়ে বহুক্ষণ ধরে দিকে দিকে ছোটাছুটি করবার পর অবশেষে মনে পড়ল, আমি এসেছি যখন পূর্ব দিক থেকে, তখন পূর্ব দিক ছাড়া আর কোনো দিকেই আমার যাওয়া উচিত নয়। পূর্ব দিকে মাইল খানিক পদচালনা করবার পরে শহরের সন্ধান পেলুম না বটে, কিন্তু একটা রাস্তায় গিয়ে দাঁড়ালুম। সেখানে ধুলোর ওপরে গাড়ির চাকার দাগ দেখে বোঝা গেল এই পথে যখন যানবাহনের চলাচল আছে তখন লোকালয় পাওয়া যেতে পারে অনতি দূরেই। আরও খানিক এগোবার পরেই পথের ধারে চোখে পড়ল একখানা ছোট একতলা বাড়ি। বাড়ির গড়ন দেখেই বুঝতে দেরি লাগলো না যে সেটা একটা ডাক বাংলো। বন্য নির্জনতার মধ্যে অন্তত মাথা গোজবার একটা আস্তানা পেয়ে অস্বস্তির নিঃশ্বাসটা ফেলে বাঁচলুম। পশ্চিমের আকাশে রক্ত গঙ্গা বইয়ে সূর্য তখন পাটে বসেছে।
পাখিরা ঝাঁকে ঝাঁকে বাসামুখো হয়েছে। এরই মধ্যে দূরে দেখা যাচ্ছে কুয়াশার পাতলা পর্দা। বনের নিচের দিকটা ক্রমেই ছায়ায় অস্পষ্ট হয়ে উঠেছে। কোথাও কোনো জনমানবের সাড়া নেই বটে, কিন্তু সন্ধ্যার অন্ধকার জমজমাট হবার আগেই ডাকবাংলোর কাছে এসে নিজেকে ভগবান বলে মনে হলো। তখন অবসন্ন, পা আর চলতে চাইছিল না। ক্ষুধা তৃষ্ণায় শরীর কাতর, কাপড় চোপড় কাটা জঙ্গলে ছিন্ন ভিন্ন, দেহের নানা জায়গায় ক্ষত বিক্ষত এবং পিঠের বন্দুকটাকে মনে হচ্ছিল 3 গুণ বেশি ভারী। আপাতত বাংলোয় আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই। পায়ে পায়ে বাংলোর দিকে এগুতে এগুতে দেখলুম বারান্দার রেলিং ধরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে খানসামার উর্দি পরা এক মূর্তি। নিশ্চয়ই বাংলোর জিম্মাদার। আরও কাছে এসে মূর্তিটাকে ভালো করে দেখবার সুযোগ পেলুম। লোকটা তালবুড়ো, বয়স ঠিক মতো ধরবার উপায় নেই। 80ও হতে পারে, 90 হওয়াটা অসম্ভব নয়। মুখের চামড়ার ভাঁজের পর ভাঁজ, গলার কাছে মাংস ঝলঝল করছে এবং গায়ের ত্বকও চুপসে কুকড়ে গিয়েছে। দেহখানা ছিল পুরানো ধনুকের মতো বাঁকা। হ্যাট হয়ে নিজের মনেই সে বিড়বিড় করে বকছিল। আমি কাছে গিয়ে দাঁড়িয়ে শুনলুম, ওহে বাপু, বলছি তুমি কি এখানকারই খানসামা? সে কোনো জবাব দিলে না। 2 হাতে বারান্দায় ভর দিয়ে নিজের বাঁকা দেহখানা সোজা করে তুলে আমার মুখের উপর দৃষ্টিপাত করলে। আমি চমকে উঠলুম। কোনো থুথুড়ে বুড়োর চোখেই আমি অমন তেজি ও তীব্র দৃষ্টি দেখিনি। বললুম, আজ আমি এই বাংলোতেই থাকব, তুমি সব ব্যবস্থা করে দাও। তবুও সে জবাব দিলে না। তার হাতে একগাছা লাঠি ছিল। সেই লাঠিটা মাটির উপরে সশব্দে ঠকঠকিয়ে সে ঠুকঠুক করে বাংলোর ভিতরে চলে গেল। আমিও তার পিছু পিছু। তারপর সে ঠকাং করে একটা ঘরের শিকল খুলে দিয়ে বিনা বাক্য ব্যয়ে সরে পড়ল চোখের আড়ালে। ভাবলুম, লোকটা বোবা নাকি। আর একটা ব্যাপারও লক্ষ্য করলুম, লোকটার জামা কাপড় ভিজে সপ সপ করছে। এখানকার এই পাহাড়ে শীতের শেষ বেলায় বুড়ো স্নান করেছে, কিন্তু উর্দি পরে কেউ স্নান করে নাকি? তবে কি দৈব গতিকে বুড়োর উর্দি ভিজে গিয়েছে, সেই জন্যই দারুণ শীতে সে কথা কইতে পারছিল না? কিন্তু তার হাবভাবে শীতকাতরতার কোনো লক্ষণই তো দেখলুম না। আশ্চর্য। একটা ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালুম। সে ঘর ব্যবহারের অযোগ্য। অন্তত মাসাধিক কালের সঞ্চিত ধুলো ঘরের আসবাবপত্রে ও মেঝের ওপরে পুরু হয়ে জমে আছে। জানি এইসব বন্য ডাকবাংলোয় অতিথিদের জনতা ভেঙে পড়ে না, কিন্তু সরকার মাহিনা দিয়ে খানসামা পুষছেন কেন? ক্রুদ্ধস্বরে ডাকলুম, খানসামা, খানসামা, খানসামা। 5-7 বার ডাকাডাকির পরেও কোনো জবাব পাওয়া গেল না। আরে খানসামা, আমার সব বন্দোবস্ত করবার জন্য বুড়ো নিশ্চয় বাইরে বেরিয়ে পড়েছে। কিন্তু মনে হলো কোথাও কে যেন মাটির উপরে লাঠি ঠকঠকিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। হয়তো বাংলোর ভিতরে আরও কোনো ষষ্ঠীধারী লোকও আছে, কিংবা খানসামাটা হয়তো কেবল বোবা নয়, কানেও শোনে না। নাচার ভাবে পশ্চিম দিকে জানলাটা খুলে দিল। আলোক সম্রাট সূর্যদেব অবসর গ্রহণ করেছেন বটে, কিন্তু বনবাসী জীবদের কাছে জ্যোৎস্নার আশীর্বাদ বর্ষণ করবার জন্য প্রতিপদের চাঁদ আর একটু পরেই আত্মপ্রকাশ করবেন। দিনের পাখিরা বাসে ফিরে গিয়েছে। ছায় মিলন আকাশের গায়ে একে একে দেখা দিতে শুরু করেছে পেঁচা ও বাদুড়। খানিক তফাতে আবছার ভিতর দিয়ে জঙ্গলের আরও ঘন অন্ধকারের মধ্যে গা ঢাকা দিল বোধহয় একদল হায় নাই।
বনস্পতিদের আর্তনাদের মতো মর্মর ধ্বনি ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। এই যেন অমানুষের দেশ। বাংলোর হাতার ভিতরেই রয়েছে একটি ইদারা। জলাভাবে গলা তখন শুকিয়ে কাঠ হয়েছিল। ইদারা দেখেই তৃষ্ণা যেন দ্বিগুণ হয়ে উঠল। অনুপস্থিত খানসামার মুখাপেক্ষা না করেই নিজেই ঘর থেকে বেরিয়ে এসে সাগ্রহে ছুটে গেলুম ইদারার কাছে। ইদারার পাশেই ছিল দড়ি বাঁধা বালতি। বালতিটা তুলে নিয়ে ইদারার গহ্বরে দৃষ্টিপাত করলুম এবং সঙ্গে সঙ্গে দারুণ আতঙ্কে বিদ্যুৎ স্তম্ভিতের মতো দাঁড়িয়ে পড়লুম। কোথাও কেউ নেই। নিজের দেহের কোনো জায়গাতেও কারো স্পর্শ অনুভব করলুম না, কিন্তু চুম্বক যেমন অদৃশ্য আকর্ষণে লোহাকে টেনে নেয়, ঠিক সেইভাবেই কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে হঠাৎ ইদারার ভিতরে সজোরে টেনে নেওয়ার চেষ্টা করলে। হতভম্বের মতো চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগলুম। না, সামনে পেছনে বাঁয়ে ডানে কেউ কোথাও নেই। তবে আমার মনের ভ্রম। আবার ইদারার ভিতরে উঁকি মারল এবং আবার সেই অসম্ভব ভয়াবহ আকর্ষণ, একেবারে রীতিমতো জোর করে সেই অদৃশ্য শক্তির আকর্ষণ থেকে নিজেকে ছিনিয়ে নিতে হলো। সারাদিন রোদে রোদে ঘুরে ঘুরে আমার মাথা কি বিগড়ে গেছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আর ইদারার কাছে দাঁড়াতে ভরসা হলো না। তৃষ্ণার কথা ভুলে দ্রুত পথে সোজা বাংলোর ভিতরে ফিরে এলো। মনের ভুলে কে পাতালে প্রবেশ করতে চায়? বাইরেটা ঝাপসা হয়ে এসেছে। ঘরের ভিতরে ঘন হয়ে উঠেছে অন্ধকার। কি মুশকিল, এখনো বুড়োর দেখা নেই। আর যে আলো না জ্বাললে চলে না। আচমকা বাইরে থেকে একটা কুকুর তারও স্বরে চিৎকার করে উঠল। সে কি মর্মান্তিক অথচ বিভৎস চিৎকার, ভাষায় তা বোঝানো যাবে না। জানলার কাছে গিয়ে দেখি ইদারার উঁচু পাড়ের ওপরে একটা কুকুরের অস্পষ্ট মূর্তি আকাশের দিকে মুখ তুলে এসে এমন একটানা আর্তনাদ করছিল যে কেঁপে কেঁপে উঠছিল যেন চারিদিক। এই বিশ্রী ক্রন্দনের অপার্থিবতায় আমার বুকটা কি এক অমঙ্গলের আশঙ্কায় ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। এমন সময় দড়াম করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে দরজাটা ধরে অনেক টানাটানি করলুম, কিন্তু কিছুতেই খুলতে পারলুম না। মহাক্রুদ্ধ হয়ে চিৎকার করে বললুম, কে দরজা বন্ধ করেছ? শিগগিরই খুলে দাও, শিগগিরই খুলে দাও। আমার সঙ্গে চালাকি করো না। আমার কাছে কিন্তু বন্দুক আছে, বন্দুক আছে। কিন্তু দরজা খুলল না। অচম্বিতে ঘরের ভিতরে যেন তুষার বৃষ্টি শুরু হলো। হারে হারে জাগলো কাঁপুনি। এসব কি? আজ কি এখানে সম্ভব অসম্ভবের ব্যবধান ঘুচে গিয়েছে? এইবারে ভয়ে যে পেলুম তা অস্বীকার করতে পারবো না। ঘর তখন অন্ধকার। একটুখানি আলোর আওয়াজ ছিল কেবল জানালার কাছে। শিউরাতে শিউরাতে পায়ে পায়ে জানলা থেকে এগিয়ে গেলাম। বাইরে কুকুরটা তখনও পরিত্রাহে চিৎকার করছে। সহসা ঘরের এক কোণ থেকে ক্ষণক্ষণে গলায় কে খিলখিল করে হেসে উঠল এবং তারপরে শুনলাম মাটির উপরে লাঠি ঠকঠকিয়ে কে যেন এগিয়ে আসছে আমার দিকে। ভাগ্যে বাংলোর জানলা ছিল করাধীন। মারলুম আমি বাইরে এক লাফ। সঙ্গে সঙ্গে ইদারার পাড়ের ওপর থেকে কুকুরের ঝাপসা মূর্তিটা নিচের দিকে ছাপিয়ে পড়ে আমার দিকে আসতে লাগলো। তার দুই চক্ষু চলছে দুটো আগুনের গুলি এবং তার কণ্ঠে জাগছে তেমনি ক্ষুরিত আর্ত চিৎকার। দেখবে জ্ঞান হারিয়ে বন পথের ওপর দিয়ে আমি প্রাণ পড়ে ছুটতে লাগলো। পরে শহরের এক পশ্চিমা বিশেষজ্ঞর মুখে শোনা গেল
মাস কয়েক আগে ওই ডাক বাংলোর খানসামা দৈব দুর্বিপাকে ইতারার জলে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার প্রভুভক্ত কুকুরটাও জলে ঝাঁপ দেয়। তাদের কেউ বাঁচেনি। সেই থেকে ওই ডাক বাংলোর বদনাম হয়েছে। ওখানে ভয় আর কেউ বাস করে না। কিন্তু এসব বাজে কথা। আমার বিশ্বাস ডাকবাংলোর খানসামাটা উন্মাদগ্রস্ত এবং ইদারার অদৃশ্য আকর্ষণ, ঘরের ভিতরে তুষার বৃষ্টি ও কুকুরের চোখে আগুন, এসব হচ্ছে আমার ক্ষুধার্ত, তৃষ্ণা কাতর এবং রৌদ্র ও পথভ্রমে শ্রান্ত দেহের জন্য মনোবিকারের প্রতিক্রিয়া মাত্র। তবে আমার ধারণাটা সত্য কিনা পরীক্ষা করবার জন্য আর কোনোদিনও ঘটনাস্থলে যাওয়া হয়নি বটে। শুনলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ডাক বাংলো। গল্পের সূত্রধর আমি অঙ্কন এবং সার্বিক পরিবেশনায় টিম গপ্পলেন। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।